রাজনীতি ছেড়ে আগুন সন্ত্রাসের পথে বিএনপি। প্রধান বিচারপতির বাসভবনে নাশকতার হামলায় ফখরুল কারাগারে। গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাতে সন্ত্রাস করছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। সহিংসতা প্রতিহতের ঘোষণা। গণমাধ্যমের উপর বিএনপি হামলা পরিকল্পিত, ক্ষুব্ধ সাংবাদিক নেতারা, দোষীদের বিচার দাবি। পুলিশ সদস্য পারভেজের বাড়িতে শোকের মাতম, নির্বাক বৃদ্ধ বাবা মা। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত, দ্বিতীয় ধাপে যুদ্ধ শুরুর ঘোষণা নেতানিয়াহুর, জাতিসংঘের উদ্বেগ। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহিমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বঙ্গবন্ধুকে ডক্টর অফ লজ ডিগ্রি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। গ্রহণ করলেন প্রধানমন্ত্রী। জাতির পিতার আদর্শ বাস্তবায়নের আহ্বান। রাজনীতির মাঠ ছেড়ে ফের আগুন সন্ত্রাসের পথে বিএনপি। ঢিলেঢালা হরতালে বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে দলটি। রাজধানীর ডেমরায় আগুনে ঘুমন্ত বাসের এক সহকারী আর মোহাম্মদপুরে আগুন দিয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায় এক বিএনপি কর্মী। এছাড়া লালমনিরহাটে বিএনপির হামলায় মারা যান শ্রমিক লীগের নেতা। সহকর্মীদের সহায়তা রাসেল খানের রিপোর্ট। শঙ্কা আগেই ছিল, আবারও সহিংসতার পথে যাবে বিএনপি। তারপরও শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতিতে বিএনপিকে অনুমতি দিয়েছিল পুলিশ। কথা না রেখে শেষ পর্যন্ত সংঘাতের পথে গেল দলটি। নগর জুড়ে তাণ্ডব চালায় বিএনপি নেতাকর্মীরা। পরে সমাবেশ ভণ্ডুলের অভিযোগ তুলে হরতাল ডাকে শুরু করে পুরনো আগুন সন্ত্রাস। দিনের শুরুতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে একটি বাসে আগুন দেয় বিএনপি কর্মীরা। এর আগে রাজধানীর ডেমরায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই বাসের ভেতরে থাকা ঘুমন্ত অবস্থায় সহকারীর মৃত্যু হয়েছে। এছাড়া অন্য বাসের আরেক হেলপার দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া অগ্নিসংযোগ করেছে বংশাল তাঁতিবাজার ও মোহাম্মদপুরের টাউন হল এলাকায়। মোহাম্মদপুরে আগুন দিয়ে পালানোর সময় ছাদ থেকে লাফ দিয়ে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। একটা লোক ওদিকটা দৌড়ে আসে, এদিক দিয়ে আমি ধাক্কা দিয়ে ঢুকছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সকালের দিকে গণপরিবহন কম থাকলেও বেলা বাড়ার সাথে বেড়েছে যানবাহনের সংখ্যা, বেড়েছে মানুষের যাতায়াত। বিরোধী দল যারা এসব রাজনীতি নিয়ে খেলাফেলা করে, এটা আসলে কি ফায়দাটা পাচ্ছে আমাদের জানা নেই। আসলে আমি তো অফিসে যাচ্ছি, আমার হেঁটে যেতে হচ্ছে, কিন্তু আমার বাসা কিন্তু অনেক দূরে, সেই মহাকালীর কাছে, কিন্তু রাস্তা দিয়ে আসতে পারি না ভয়ে যদি রাস্তায় কিছু হয়, সেজন্য শর্টকাট রাস্তা দিয়ে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। হরতাল দিচ্ছে, এই জন্য আমাদের সাধারণ লোকের খুব একটা কষ্ট, দুর্ভোগ। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টহল জোরদার করা সহ আমরা রোবাস্ট পেট্রোলিং এবং ডোমিনেশন পেট্রোল এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি, যাতে ঢাকা শহরের যে সম্মানিত নাগরিকরা রয়েছে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং তাদের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে হরতালে বিএনপির পল্টন কার্যালয়ে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। কার্যালয়ে তালা দেয়া রয়েছে। পুলিশের পাশাপাশি সাংবাদিকদের উপস্থিতি দেখা গেছে। এদিকে হরতালের শুরুতে গুলশানের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। এছাড়া বিএনপির সমাবেশে পুলিশ হত্যায় জড়িতের দায়ে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত কার্যক্রম চলছে, তদন্ত কার্যক্রম চলে এর ভিতরে তদন্তের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে আমরা আরও গ্রেফতার করব। এদিকে লালমনিরহাটে মহেন্দ্রনগরে হরতাল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর নিহত হন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের চাষারা ও কুমিল্লার চকবাজারে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে, আহত হয় প্রায় 15 জন। গাজীপুরের হোতাপাড়া ও টঙ্গী, মাগুরা, মানিকগঞ্জে যানবাহনে অগ্নিসংযোগ করেছে বিএনপি কর্মীরা। অপরদিকে নাশকতার আশঙ্কায় বরগুনা, রংপুর, নাটোর
সিরাজগঞ্জ, জয়পুরহাট, নীলফামারী সহ সারা দেশ থেকে শতাধিক বিএনপি জামাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার রাতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই আদেশ দেন। এর আগে মির্জা ফখরুলকে প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। তার আইনজীবীরা জামিনের আবেদন করেন, পুলিশ কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সকালে তাকে গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজনৈতিকভাবে বন্দী করা হয়েছে। বন্দী করে এদেশে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করতে চায়, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বন্দী করে এদেশের আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করেছে। ফখরুল ইসলাম আলমগীর সহ এই মামলায় যাদের বিরুদ্ধে যে স্পেসিফিক এলিগেশন তাদের বিরুদ্ধে আছে এবং এই মামলায় নন বেইলেবল অফেন্স এবং এই মামলায় সে জামিন পাওয়ার হকদার না, এটা আমরা আদালতকে বলেছি এবং তারা আসামিপক্ষ তারা জামিন চেয়েছে এবং আদালত উভয় পক্ষ শুনে তারা আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে যাওয়ার অনুমতি দিয়েছে। বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাতে সন্ত্রাসী করছে তারা। আগামী সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলে বিএনপির সহিংসতা অপকর্ম কঠোর হাতে প্রতিহতের কথাও জানান তিনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিএনপির সমাবেশে সন্ত্রাসের প্রতিবাদে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। সব অপকর্মের নির্লজ্জ প্রদর্শন দেশের মানুষ দেখতে পেয়েছে। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাতে রাজনৈতিক কর্মসূচির নামে বিগত সময়ের মতোই সন্ত্রাসে মেতেছে বিএনপি। বিএনপি জামাত অবস্থির সন্ত্রাসী কর্মকাণ্ড সেটাই আজ সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। বিএনপি গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয় বলে এ ধরনের ভিন্ন বর্বরোচিত সহিংসতার বিস্তার ঘটে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে তারা বিনষ্ট করছে। ওবায়দুল কাদের বলেন, আগামীর সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করতে চায় বিএনপি। শান্তি সমাবেশ করে ও সতর্ক অবস্থানে থেকে যে কোনো সহিংসতা বা অপকর্ম দমনের হুঁশিয়ারি দেন তিনি। ক্ষমতার পরিবর্তনে নির্বাচনের কোনো বিকল্প নেই। যদি কেউ মনে করে সহিংসতা করে এই দেশে অপকর্ম করে আপনারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন, যদি মনে করেন এই নির্বাচন প্রক্রিয়াকে আপনারা ভণ্ডুল করবেন, সেটা আমরা হতে দেব। বিএনপির কর্মসূচি সংলাপের পথকে অবরুদ্ধ করেছে বলেও মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। সে পথ বিএনপির উদ্যোগ, এখন আর এদের সাথে সংলাপ করার মুক্ত হয়ে যাবে। তারপরে বলছি নির্বাচনে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপির ডাকা হরতালে রাজধানীর প্রতিটি অলিগলি আর প্রধান সড়কে সক্রিয় ছিল আওয়ামী লীগ। সকাল থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। জনগণের জানমাল নিরাপত্তায় তাদের এমন উপস্থিতি জানান শান্তি সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা। মাহমুদ হাসানের প্রতিবেদন। ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে যুবলীগের অবস্থান। বিএনপি ডাকা হরতালের প্রতি নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। পুলিশ হত্যা, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল এবং কাকরাইলের পুলিশ বক্সে অগ্নিসংযোগের মধ্য দিয়ে বিএনপি তাদের সন্ত্রাসী দল হিসেবে আবারও প্রমাণ করেছে বলে মনে করেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা। কালকের এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে তারা তাদের সেই পুরানো চেহারা, পুরানো মুখোশ উন্মোচন করেছে।
ওরা যতদিন বাংলার মাটিতে রাজনীতি বিচরণ করবে ততদিন বাংলাদেশের মানুষ কষ্টে থাকবে। এদিকে মিরপুর ১ নম্বর গোল চত্বরে মহানগর উত্তর আওয়ামী লীগ অবস্থান নেয়। বিএনপি বিরোধী শান্তি সমাবেশ করে এবং পরে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভোটের পরিবেশ রক্ষার যে আন্দোলন সেটা চলবে যতদিন পর্যন্ত ভোট না হয়। রাস্তায় আছি, রাস্তায় থাকবো। চকবাজার এলাকায় স্থানীয় সাংসদ হাজী সেলিম হরতাল বিরোধী সমাবেশ করেন। এই সময় মিছিল নিয়ে বিভিন্ন সড়কে বিএনপি বিরোধী স্লোগান দিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানানো হয়। একবার আমরা সংশোধন করেছিলাম 2008 সনে যখন লগি বৈঠা আন্দোলনের মাধ্যমে। এখন আমরা সেই আন্দোলন মাত্র শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতের মধ্যে তাদের কঠোর জবাব দেওয়া হবে। নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি জামাতের যে কোনো নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান আসে প্রতিটি হরতাল বিরোধী আয়োজন থেকে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি বিএনপি। জ্বালাও পোড়াও হত্যা সন্ত্রাসের পথে গেছে। সরকারের প্রভাবশালী বেশ কজন মন্ত্রী প্রতিক্রিয়ায় বলেছেন, ধ্বংসাত্মক সহিংস রাজনীতি থেকে পিছপা না হলে আর এ ধরনের কর্মসূচির সুযোগ পাবে না দলটি। সন্ত্রাসী কর্মকাণ্ডে যারাই জড়িত ভিডিও ফুটেজ যাচাই বাছাই করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। কয়লা ধুইলেও ময়লা যায় না, বদলালো না বিএনপি। সভা সমাবেশ করতে গণতান্ত্রিক অধিকারের ধোয়া তুলে 2014 সালের চিত্রই ফিরিয়ে আনলো দলটি। জনবিচ্ছিন্ন এই দলটি এত বছরেও বদলায়নি। এবার সরাসরি প্রধান বিচারপতির বাসভবনে হামলার ধৃষ্টতা দেখালো। গণমাধ্যম কর্মীদের উপর হামলা, বাস পুড়িয়েছে, এমনকি হাসপাতালেও হামলা করেছে সন্ত্রাসীরা। প্রকাশ্য দিবালোকে পুলিশকে পিটিয়েছে, চাপাতি দিয়ে হত্যা নিশ্চিত করেছে। এ সময় পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। সচিবালয়ে নিজ নিজ দফতরে দলটির এহেন কর্মকাণ্ডকে ফিলিস্তিনের ইসরায়েলি হামলার সাথে তুলনা করলেন স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী। অভিযোগ করলেন, বিএনপির নেতারা যখনই বৈঠক করেছে তখনই হামলার ঘটনা ঘটেছে, কাজেই তারা প্রত্যেকে হুকুমের আসামি। পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে সেখানে 19টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, অ্যাম্বুলেন্স সহ। ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা গতকাল হাসপাতালে হামলা চালিয়েছে এবং এটির দায় শুধু যারা করেছে তার আর নয়, এটির দায় এটির নির্দেশদাতাদের। তারা বলে দিলেন ফকিরাপুল এসে মোড় পর্যন্ত, তার বাইরে এসে প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করবেন, এই দায় কি কেউ এড়াতে পারবেন? তাদের নেতারা। তাই যে পুলিশ হত হইল, এই দায় কি এড়াতে পারবেন? সমাবেশ করতে এসে নিজেরা সমাবেশ স্থল ত্যাগ করে চলে গেছে। বিশৃঙ্খলা সৃষ্টিতে মেতেছে। দৃঢ়তার সাথে সরকারের মন্ত্রীরা বললেন, একজন অপরাধীকেও ছাড় দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হবে। গাড়ি পুরাবে, মানুষ মারবে, এই ধরনের বক্তব্য আমরা বিশ্বাস করতে পারি না। আমরা কি বিশ্বাস করতে পারি একটা সভ্য মানুষ একটা পুলিশকে হত্যা করবে? আমাদের ক্যামেরার মাধ্যমে যাদেরকে আমরা চিহ্নিত করব তাদেরকে অবশ্যই আমরা আইনের হাতে সোপর্দ করব। আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি করতে দিতে পারি না। এদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, জালিয়াতিতে চ্যাম্পিয়ন বিএনপি প্রেসিডেন্ট জো বাইডেনের নকল উপদেষ্টা বানাতেও পিছপা হয়নি। আমেরিকান মিশন বলেছে তারা ওকে চিনে না। প্রেসিডেন্ট বাইডেন অত আহাম্মক না যে যেখানে লোকরা এই ধরনের পাঠাবে। আই ডোন্ট বিলিভ ইট। বিদেশি নাগরিক এসে আপনার দেশে ভায়োলেন্সের জন্য আহ্বান জানাচ্ছে, হি শুড বি অ্যারেস্টেড। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলাকে বিচার বিভাগের উপর হামলা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বিএনপি জামায়াতের ঘটানো এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। দুপুরে নিজ কার্যালয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলাকারীদের শাস্তির আওতায় আনা উচিত। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা হয়। এ সময় এক প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জানান, সোমবার হোলি আর্টিজান হামলায় হাইকোর্টের রায় হবে। রায়ে সব আসামির ফাঁসি বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলার মাধ্যমে তারা সমগ্র বিচার বিভাগকেই তারা হামলা করার প্রচেষ্টা চালিয়েছে। এই ধরনের ঘৃণ্য যারা অপরাধ করেছে
তাদেরকে শুধু ঘৃণা জানানোর আমার ভাষা নাই। আমি মনে করি তাদেরকে শাস্তির আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। ভবিষ্যতে কেউ যেন এ ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। 28 অক্টোবর আবারও বিএনপি জামাতে সহিংসতা দেখল দেশবাসী। পেশাগত দায়িত্ব পালনের সময় নজিরবিহীন হামলার শিকার হন গণমাধ্যম কর্মীরা। 21 টেলিভিশন সহ অন্তত 20 জন সাংবাদিকের উপর চড়াও হয় বিএনপি জামাতের নেতাকর্মীরা। রাজনৈতিক সহিংসতার জেরে আহত হয়ে মারা যান এক সাংবাদিক। এসব ঘটনার প্রতিবাদে সাংবাদিক নেতারা ক্ষোভ জানিয়েছেন। মেহেদী হাসানের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। 28 অক্টোবর সকাল থেকে বিএনপির সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করছিলেন দেশের প্রায় সব গণমাধ্যমের সাংবাদিকরা। উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠার চিত্রসহ বিএনপির সমাবেশ কর্মসূচির নানা দিক তুলে ধরেন সংবাদকর্মীরা। দুপুরে হঠাৎ করেই শুরু হওয়া সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ সাংবাদিক সহ অর্ধশতাধিক আহত হয়। নাইটেঙ্গেল মোড়, কাকরাইল পুলিশ হাসপাতাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে চলমান সহিংসতার তথ্যচিত্র সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় বিএনপি জামাতের কর্মী সমর্থকরা। এ সময় বেশ কিছু গণমাধ্যম কর্মীর উপর হামলা চালিয়ে ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করে। আহত হন অন্তত 20 জনের বেশি সাংবাদিক। 21 টেলিভিশনে গাড়িসহ ক্যামেরা ভাঙচুর করা হয়। মাইক্রোফোন ছিনিয়ে ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, পোড়ানোর ঘটনা ঘটেছে এদিন। তাদের দলীয় সমর্থক এসে ক্যামেরাটা নিয়ে একেবারে ফ্লাইওভারের নিচে ফেলে দিল। দায়িত্বের কাজটাই হচ্ছে আমি সত্যকে তুলে ধরা। সেই কাজটাই যদি আমি না করতে পারি এবং সেই কাজটা করতে গিয়ে যদি আমার নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে আমার কাজটা তো আসলে সরাসরি হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে আহত সাংবাদিকদের চিকিৎসা দেয়া হয়। আহত সাংবাদিক রফিক ভুইয়া মারা যান চিকিৎসাধীন অবস্থায়। গণমাধ্যম কর্মীদের উপর এমন ঘৃণ্য হামলার প্রতিবাদে ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। ইসরায়েল যেভাবে গাজায় করছে, এখানেও তারা সেই একই কায়দায় তাদের নেতার নির্দেশে আমাদের উপরে হামলা করেছে। বিএনপিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে সাংবাদিকদের উপরে হামলার জন্য। রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করবে, সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করবে। কিন্তু সাংবাদিকদের উপর যখন পরিকল্পিত হামলা হয়, তখন অবশ্যই বুঝতে হবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দোষীদের বিচার দাবি করেন নেতারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে বিএনপি কর্মীদের হাতে নৃশংসভাবে নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের বাড়িতে শোকের মাতম। ছেলে হারানোর কষ্টে নির্বাক বৃদ্ধ বাবা মা। এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। বাড়িতে এলেন আমিরুল, তবে হাসতে হাসতে নয়, নীরবে। তার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। 2 বছর আগে নদী ভাঙনের কারণে আমিরুল ইসলাম পারভেজ মানিকগঞ্জের দৌলতপুর থেকে চলে আসেন টাঙ্গাইলে। এরপর টাঙ্গাইলের ফয়েজপুর গ্রামেই বসবাস শুরু করেন। 2011 সালে পুলিশে যোগ দেন তিনি। বিয়ে করেন মানিকগঞ্জের সিংগাইরের রুমা আক্তারকে। 6 বছরের একটি মেয়ে রয়েছে তাদের। চাকরির কারণে পারভেজ স্ত্রী সন্তান নিয়ে ঢাকাতেই থাকতেন। এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। বাড়ি ভাঙ্গা, নদী ভাঙ্গনি, আমরা কেরাই বাঁচাইবো, এই পরিবার কেরা বাঁচাইবো? আমিরুল বাঁচাইছে। ভাইটা এরকম মারা গেল, এটি বিচার চাই। একমাত্র আমিরুলের ইনকাম সোর্সের উপর এই সংসারটা চলছে। 5-7 জন লোক খাওয়া দাওয়া চলছে। প্রশাসন বলছে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় পরিবারটির পাশে আছি। যে কোনো সেবা সহযোগিতা যা সরকারের পক্ষ থেকে আসে, আমরা সবসময় তাদের জন্য করব। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। বিভাগীয় তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার কামনা করছি। স্বজনরা জানায় সকাল 11টার দিকে পারভেজের প্রথম জানাজা হয় ঢাকা পুলিশ লাইনে। এরপর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে জানাজা শেষে উপজেলা কবরস্থানে দাফন করা হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
এদিকে রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার বিচার দাবি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিগুলো আবারও আগুন সন্ত্রাস ও মানুষ হত্যা করে আস্ফালন দেখাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের নামে যারা জ্বালাও পোড়াও করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এই হত্যাকাণ্ডের হুকুমদাতাদের গ্রেফতার সহ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সুরক্ষা আইন প্রণয়নেরও আহ্বান জানায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডক্টর অফ লজ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ সমাবর্তনে পিতৃঋণ স্বীকারে কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুষ্টিমেয় মানুষের জন্য নয়, তৃণমূলের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামের সূতিকাগার এই শিক্ষা প্রতিষ্ঠান বহন করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য। 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনের 1 বছর 4 মাস 16 দিন পর চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে আন্দোলনের দায়ে ছাত্রত্ব হারিয়েছিলেন বঙ্গবন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সৃষ্টির শতবর্ষ পরে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয় মরণোত্তর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি। জাতির পিতার সম্মাননা গ্রহণ করেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাস এবং অর্জনের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সম্পর্ক তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2010 সালের 14 আগস্ট জাতির পিতার প্রতি যে বহিষ্কারাদেশ ছিল রাষ্ট্রটিকের, সেটা প্রত্যাহার করে নিয়েছিলেন। আর আজকে আপনারা জাতির পিতাকে ডক্টর অব ল উপাধিতে ভূষিত করেছেন। আমি জানি না কি ভাষায় আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, তো আমি কন্যা হিসেবে কৃতজ্ঞতা জানাই। দেশ গঠন ও গণতন্ত্র রক্ষায় আত্মত্যাগকারীদের স্মরণ রেখে আগামী দিনের প্রস্তুতি নেবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। 75 সালের 15 আগস্ট থেকে 96 সাল, আর এরপরে 2001 থেকে 2008, এই 29টা বছরই তো আমাদের জাতীয় জীবন থেকে উন্নয়নের সকল ধারা ব্যাহত হয়, মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ হয়, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলাই হতো। আজকে আমাদেরকে তৈরি হতে হবে আগামী দিনের জন্য। তৃণমূলের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ওই গ্রামের মানুষকে ভুলে গেলে চলবে না। তাদের যত উন্নত হবে, আমার দেশও উন্নতি হবে। মুষ্টিমেয় লোকের উন্নতি না, উন্নতি হবে সার্বজনীন। গ্রামের একেবারে তৃণমূল পর্যায় থেকে আমাদের উন্নয়ন আসবে। সরকার প্রধান জানান, ক্ষমতা নয়, জাতির পিতার আদর্শ বাস্তবায়নই তার লক্ষ্য। জাতির পিতা যে চেয়েছিলেন বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়াটাই কিন্তু আমার একমাত্র লক্ষ্য। আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কিছু না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা এবার দ্বিতীয় ধাপে যুদ্ধ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধের এই ধাপটি দীর্ঘ ও কঠিন হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে 8,000 ছাড়িয়েছে। বিপর্যস্ত গাজায় যুদ্ধবিরতির পরিবর্তে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে আরও জোরদার করায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি, সুষ্ঠু ভোটের সক্ষমতা রয়েছে বললেন বিদেশি নির্বাচন কমিশনাররা। বঙ্গবন্ধু টানেল দিয়ে সাধারণ যান চলাচল শুরু, ইতিহাসের সাক্ষী হতে রাতভর অপেক্ষা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেছেন সৌদি আরবের মসজিদে নববীর ইমাম শায়খ ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। সন্ধ্যায় গণভবনে আল বুয়াইজান সাক্ষাতে এলে হজ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তা করায় সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মুসলিম উম্মাহকে এক হয়ে চলার তাগিদও দেন তিনি। এ সময় ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডক্টর প্যাট্রিক ডি ভারকুইজেন। বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনার নেতৃত্বের কাছে ঋণী। At that time, I was working at the World Bank as the climate envoy, and I received a phone call from Prime Minister Rutte. He said, I'm going to set up an international organization exclusively on adaptation. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত ইসি। ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে। 4 দেশের সাবেক বর্তমান প্রধান নির্বাচন কমিশনারদের সঙ্গে ইসির বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। নির্বাচন কমিশন ভবনে সিইসির সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের সাবেক এবং বর্তমান নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামের 9 জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি। বাংলাদেশের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার আশা তার। Their intention to deliver a free, fair and credible election, I think we need to trust. There is no reason why it should be suspected, but I don't understand the local politics much. But systemically, they have everything. Constitution and the laws give them all the power and the credibility which they require. পরে কমিশন সচিব জানান, বৈঠকে বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে মতবিনিময় হয়েছে। তাদের দেশের নির্বাচন পদ্ধতিটা কিভাবে কাজ করে, আমাদের দেশের নির্বাচন পদ্ধতিটা কিভাবে কাজ করে, সেই বিষয়ে মূলত তথ্যের আদান প্রদান হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে। নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করা হবে। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদ পূর্তির 90 দিনের পূর্ববর্তী সময়ের ভিতরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তার সকল কার্যক্রম সম্পন্ন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বলেও জানান ইসি সচিব। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে যান চলাচল শুরু হয়েছে। ভোর 6টায় টানেলটি খুলে দেওয়া হয়। ইতিহাসের সাক্ষী হতে অনেকেই শনিবার রাত থেকেই টানেলের 2 প্রান্তে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। মাত্র 3 থেকে 4 মিনিটে টানেল দিয়ে কর্ণফুলী নদী পার হন তারা। চালুর পর থেকে 12 ঘন্টায় টানেল পাড়ি দিয়েছে 2064টি গাড়ি। ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোল দিয়ে শনিবার পার হওয়ার পর থেকেই বঙ্গবন্ধু টানেল পাড়ি দেওয়ার আনন্দের প্রতিযোগিতা শুরু হয়। তাই শনিবার রাত থেকে আনোয়ারা ও পতেঙ্গায় টানেলের 2 প্রবেশদ্বারে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন অসংখ্য মানুষ। স্বপ্নে সেই মুহূর্ত আসে রোববার ভোর 6টায়। তারপর একে একে পারাপার শুরু হয় গাড়ি। টানেল দিয়ে কর্ণফুলী পাড়ি দেওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেয়। আমার একটা উদ্দেশ্য, প্রাইম মিনিস্টার টোল দেওয়ার পরে আমি দিব। যখন টানেল দিয়ে আমরা আসছিলাম, খুবই প্রাউড মনে হচ্ছিল যে আমি বাংলাদেশি। খুব খুশি লাগছে, আনন্দ লাগছে। কালকে রাত থেকে 11টা থেকে বসে আছি যে আমরা আজকে পার হব। যত উন্নয়নমূলক যা কিছু দেখলাম শেখ হাসিনার আমলে দেখলাম। টানেলের রয়েছে 2টি টিউব। একটি টিউব দিয়ে গাড়ি যাবে এবং অন্যটি দিয়ে আসবে। কেউ টানেলে গাড়ি থামাতে পারবেন না। সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে। টোল আদায়ের জন্য আনোয়ারা প্রান্তে রয়েছে 12টি টোল প্লাজা। আমরা এখানে মোটরসাইকেল অ্যালাউ করছি না, 3 হুইলার অ্যালাউ করছি না, সিএনজি অ্যালাউ করছি না। তো পেডেস্ট্রাইন যেগুলো, পদচারীদেরকেও আমরা অ্যালাউ করছি না। কম সংখ্যক গাড়ি চলাচল করবে হয়তো 12টার পরে, তখন আমরা একটা টানেল ক্লোজ অল্প সময়ের জন্য ক্লোজ রেখে দুই ডিরেকশনে গাড়ি আমাদের চলবে। নগদ, ইটিসি এবং আইসি কার্ড, এই 3 পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। একজন যাত্রী বা চালকেরা 1 থেকে 6 সেকেন্ডের মধ্যে টোল পরিশোধ করতে পারছেন।
গাড়ি শুধু থামবে, আইসি কার্ডটা শো করবে, গাড়ি চলে যাবে। হ্যাঁ, আমাদের বেশিক্ষণ সময় লাগে না, অটো রিড হওয়ার কারণে 4-5 সেকেন্ডের মধ্যেই গাড়ি ছাড়া যাবে। চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন হিসেবে গড়ে তুলতেই কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলটি নির্মাণ করা হয়। এতে আনোয়ারা প্রান্ত শহরে রূপান্তরিত হবে। মহেশখালীতে গভীর সমুদ্র বন্দরের কাজ সম্পন্ন হলে টানেলটির অর্থনৈতিক গুরুত্ব আরও বাড়বে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলটি উদ্বোধন করেন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বের 44 শীর্ষ প্রযুক্তির 37টি চীনে, সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিশ্বের 44টি শীর্ষ প্রযুক্তির 37টি রয়েছে চীনের কাছে। দেশটির সহায়তায় বাংলাদেশ মেগা প্রকল্প বাস্তবায়ন সহ প্রযুক্তি খাতে এগিয়ে চলছে। দেশের কয়েকটি কোম্পানির আন্তর্জাতিক মানের হয়ে ওঠার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে চীনের প্রযুক্তিগত সহায়তা। কারিগরি ও প্রযুক্তি খাতের উন্নয়নে চীনের সহযোগিতা নেওয়ার সুযোগ আছে বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তহিদুর রহমানের রিপোর্ট। অস্ট্রেলিয়া থিঙ্ক ট্যাঙ্ক স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে, প্রতিরক্ষা, মহাকাশ, রোবোটিক্স, জ্বালানি, পরিবেশ, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করে চীন বিশ্বের শীর্ষ প্রযুক্তি পরাশক্তি হওয়ার পথে। গুরুত্বপূর্ণ 44টি প্রযুক্তির মধ্যে 37টি রয়েছে চীনের হাতে। এই কারণেই বিশ্বের শীর্ষ উৎপাদন ক্ষেত্র হয়ে উঠেছে চীন। টেকনোলজিক্যাল যে ডিভাইসগুলো, ডিজিটাল ডিভাইসগুলো তৈরি হয়, সেটার মেইন ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু চায়না। অন্যদিকে গত 1.5 দশকে বাংলাদেশের প্রযুক্তি খাত বিকশিত হয়েছে। নানা খাতে বেড়েছে প্রযুক্তির ব্যবহার। তবে প্রযুক্তি রপ্তানিতে বাংলাদেশ এখনও পিছিয়ে। প্রোডাক্ট স্পেস ম্যাপ অনুসারে প্রযুক্তিপণ্য উৎপাদন ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন কাজে এখনও বাংলাদেশ যথেষ্ট সক্ষম নয়। বাংলাদেশের মেগা প্রকল্প বাস্তবায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন, বিভিন্ন মেশিনারিজ সরবরাহ, সর্বোপরি দেশের ডাটা সংরক্ষণে দেশটি বড় ভূমিকা রয়েছে। চীনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান অর্জন করেছে আন্তর্জাতিক মান। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় টেকনোলজি ট্রান্সফার বাংলাদেশের অলরেডি শুরু হয়ে গেছে গত 1 দশক ধরে, এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার্সরা, বাংলাদেশের ওয়ার্কার্সরা কিন্তু চীনাদের সাথে মিলে এখন যথেষ্ট স্কিল এভেইল করেছে। সেটা যথেষ্ট পরিমাণে হয়নি। আমাদের অনেক কাজ আছে যেগুলো সামনের দিনে করতে হবে, এবং আমাদের চীনা বন্ধুরাও আমাদেরকে এই ক্রমাগত এই আশ্বাস দিয়ে চলেছেন যে আমাদের প্রয়োজন মাফিক যখনই যেই ধরনের টেকনোলজির দরকার হবে তারা সেগুলো বাংলাদেশে নিয়ে আসবে। আমরা যদি তাদের সাথে এই যে কনজিউমেবল আইটেম, ইলেকট্রনিক্সের আইটেমের কথা বলি বা আদার্স যে সেক্টরগুলো আছে, সেগুলোও যদি আমরা তাদের সাথে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ শুধুমাত্র আপনার এই গার্মেন্টস সেক্টর না, পাশাপাশি অন্য সেক্টরেও একটা ভালো অবদান রাখতে পারবে। অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে চীন বিনিয়োগ করলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরেরও সুযোগ তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশি জনবল নিয়োগে শর্ত থাকা উচিত বলছেন তারা। চাইনিজ টেকনোলজি নেওয়ার ক্ষেত্রে দুটো উৎস আমাদের ব্যবহার করা দরকার। একটি হচ্ছে চাইনিজ বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, এবং আরেকটি হলো চাইনিজ পণ্য বা প্রযুক্তি সরাসরি আমাদের এখানে আমদানির মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর। যেগুলো দিয়ে বাংলাদেশে মেশিনারিজ তৈরি করা যায়, ওই ধরনের প্রযুক্তিগুলো নিয়ে যদি চাইনিজ বিনিয়োগকারীরাই বাংলাদেশে বিনিয়োগে আসেন, তাহলে একই সাথে আমাদের বিনিয়োগ পাওয়া হবে এবং একই সাথে আমরা চাইনিজ প্রযুক্তির সঙ্গেও পরিচিতি লাভ করতে পারবো। তাদের কাছ থেকে টেকনোলজি আনবো, তাদের কাছ থেকে হার্ডওয়্যার, সফটওয়্যার সবই আনবো, কিন্তু সেটা যখন এখানে আমরা ইমপ্লিমেন্ট করব বাংলাদেশে, তখন যাতে আমাদের কোম্পানিগুলো, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে জড়িত থাকে, এবং আমি বলতে চাই অ্যাটলিস্ট 60%, শতকরা 60% যেন লোকাল ভ্যালু অ্যাডিশন থাকে। প্রযুক্তিপণ্য উৎপাদনের প্রয়োজনীয় উপাদান আমদানিতে নীতি সহায়তা দরকার বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
সংস্কৃতি কখনোই রাজনীতির বাইরে নয়, বরং একে অপরের পরিপূরক। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন বক্তারা। সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের কল্যাণের জন্যই রাজনীতি ও সংস্কৃতি। তবে রাজনীতিবিদদের সংসদ নীতি বহির্ভূত বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে শিল্পী আনোয়ার হোসেন ও অধ্যাপক কাজী মদিনাকে সম্মাননা দেওয়া হয়। পরে সংগঠনের শিল্পীবৃন্দ আবৃত্তি, নৃত্য, নাটক ও সঙ্গীত পরিবেশন করেন। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনীর আয়োজন করেছে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক। প্রায় ২০০ গণমাধ্যম কর্মী সহ প্রদর্শনীতে ছিলেন এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনসের এমডি ফেরদৌস হাসান নেভিল। স্বাধীনতার প্রকৃতি ও ইতিহাস জানতে সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি। নেভিল বলেন, তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে এই চলচ্চিত্র। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়ে গেল পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৭তম বার্ষিক সাধারণ সভা। কোম্পানির চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে সভায় ছিলেন ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম, পরিচালক নুরুল আলম রিজভী, রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, স্বতন্ত্র পরিচালক আহসান এইচ মনসুর, শামসুল আলম মল্লিক এবং অধ্যাপক এম সাদিকুল ইসলাম। যুক্ত ছিলেন এএমডি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইবনে ফজল শাইখুজ্জামান, শোয়েব হোসেন নোবেল এবং ইমদাদুল হক সরকার, ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলু, হুমায়ুন কবির ও ইউসুফ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্বকাপে একেবারেই হতাশাজনক পারফরমেন্স বাংলাদেশের। ব্যাপক প্রত্যাশা নিয়ে বিশ্বমঞ্চে হাজির হলো, শেষ পর্যন্ত বাংলাদেশ উপহার দিয়েছে ভুলে যাওয়ার মতো কিছু ম্যাচ। এমন কঠিন সময়েও ক্রিকেট বোর্ডের প্রধানকে পাশে পাচ্ছেন ক্রিকেটাররা। একটা সিরিজ চলছে, এটা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। এখানে এসে তো আর আমরা হুট করে ইচ্ছা করলেও কোনো পরিবর্তন আনতে চেলেও কিন্তু আমরা পারবো না। এই জিনিসটা হয়তো আপনারা সকলেই বুঝেন। এইখানটায় আমাদের এখন কিছু করার নাই। যা আছে, আমাদের সামনে আরও 3টা ম্যাচ আছে। এই সামনের 3টা ম্যাচ আমরা কিভাবে ভালো খেলতে পারি এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। এবং এটা করতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে ওদেরকে সাহসটা ফিরিয়ে দেওয়া, ওদের মধ্যে সাহসটা জাগানো, ওদের মধ্যে বিশ্বাসটা জাগানো যে ওরা পারবে এবং ওরা পারে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে কাল মাঠে নামছে আফগানিস্তান। 2টি করে ম্যাচ জিতেছে দু দলই। এবার একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর পাকিস্তানকে উড়িয়ে ফুরফুরে মেজাজে আফগানরা। মহারাষ্ট্রের ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এদিকে আবারও ইনজুরির হানা শ্রীলঙ্কা দলে। ছিটকে গেলেন পেসার লাহিরু কুমারা। তার বদলে সুযোগ পেয়েছেন দুশমন শামিরা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনের সময় বাঁ উরুতে চোট পান কুমারা। এর আগে লঙ্কান প্রিমিয়ার লিগও ইনজুরিতে পড়েছিলেন লাহিরু কুমারা। এতে বিশ্বকাপের মূল দলে ছিলেন না এই পেসার। অধিনায়ক সানাকা চোটে পড়ায় সুযোগ পান কুমারা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে 3 উইকেট পেয়েছিলেন এই পেসার। তবে আবারও ইনজুরিতে পড়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেল তার। বদলি হিসেবে আরেক পেসার দুশমন শামিরাকে দলে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এ নিয়ে বিশ্বকাপে 3য় বদলি খেলোয়াড় নিল শ্রীলঙ্কা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজনীতি ছেড়ে আগুন সন্ত্রাসের পথে বিএনপি। প্রধান বিচারপতির বাসভবনে নাশকতার মামলায় ফখরুল কারাগারে। গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাতে সন্ত্রাস করছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। সহিংসতা প্রতিহতের ঘোষণা। গণমাধ্যমের উপর বিএনপির হামলা পরিকল্পিত, ক্ষুব্ধ সাংবাদিক নেতারা, দোষীদের বিচার দাবি। পুলিশ সদস্য পারভেজের বাড়িতে শোকের মাতম, নির্বাক বৃদ্ধ বাবা মা। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত, 2য় ধাপে যুদ্ধ শুরুর ঘোষণা নেতানিয়াহুর, জাতিসংঘের উদ্বেগ।
দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।